বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই পর্বে আমরা আমাদের অধ্যায় 3 থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব এবং এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2022 এসেছে। তো আসলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি বাজারের অন্যান্য বই থেকে আগানো এজন্যই আমরা এই বইয়ের মধ্যে একজন শিক্ষার্থীকে রসায়নে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার তার সকল কিছুই কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি। যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে যে আমি তোমাদেরকে রোড টু মিশন 100 সাজেশন দিচ্ছি, রোড টু মিশন সাইক্লোন সাজেশন দিচ্ছি, বোর্ড অ্যানালাইসিস দিচ্ছি, বিগত 18 থেকে 2025 পর্যন্ত বোর্ড প্রশ্নের সমাধান, প্রশ্ন প্লাস সমাধান দেওয়া হচ্ছে, টাইপ ভিত্তিক এমসিকিউ দেওয়া হচ্ছে 500। আবার এই এমসিকিউর মধ্যে আবার আমরা একটা সাজেশন দিচ্ছি যেখানে 500টি এমসিকিউ তোমাদেরকে 3 স্টার এবং 2 স্টার আকারে দেওয়া হচ্ছে। ওই 500টা এমসিকিউ যে পড়বে তারই আসলে রসায়নের যত এমসিকিউ আছে সেই এমসিকিউ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো এগুলো তো থাকছেই। এছাড়াও তুমি আমাকে পাচ্ছ তোমার বাসায়। এখন আমাকে কিভাবে তোমার বাসায় পাচ্ছ? তোমার যখনই কেমিস্ট্রি বুঝতে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করবা, দেখবা আমি এসে তোমার যেই টপিকটাতে সমস্যা হচ্ছে, হোক সেটা এমসিকিউ, হোক সেটা সিকিউ, হোক সেটা বেসিকের কোনো অংশ, ক খ থেকে শুরু করে যখনই লাগবে তখনই হচ্ছে আমাকে পাবে বা কেমিস্ট্রির একজন শিক্ষককে পাবে। তো এই যে অপরচুনিটিস, এটা আসলে কোন বইয়ে দেয় যে আমি চাইলাম আর একজন শিক্ষক এসে আমাকে বুঝিয়ে দিবে? আমরা অন্যান্য সময় দেখতাম যে একটা জিনিস বুঝতে গেলে আমরা ইউটিউবে সার্চ করতাম, লিখে সার্চ করতাম, অনেকগুলো ভিডিও অনেক সময় পেতাম, অনেক সময় পেতাম না, পেলেও সেগুলো অনেক সাজানো গোছানো থাকতো না। কিন্তু এবার আর তোমাকে আর ইউটিউবে খুঁজতে হবে না, যেখানেই সমস্যায় পড়বে কিউআর কোড স্ক্যান করলে দেখবা যে শিক্ষক এসে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছে। সো এইটা আমি মনে করি আমাদের বইয়ের অন্যতম একটা পজিটিভ দিক, যেটা কিনা বাজারের অন্য বইয়ে এখন পর্যন্ত সেটা ইনক্লুড করা হয় নাই। ওকে, তো সেই আশা রেখে আমি আসলে ক্লাসের মূল পার্টটা শুরু করতেছি। দেখো, আজকে আমরা কথা বলবো, যেটা বললাম যে চট্টগ্রাম বোর্ড 2022 নিয়ে আমরা কথা বলবো। তো আগে আসে আমরা একটু প্রশ্নগুলো একটু দেখে নেই, প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি এবং এরপরে আমরা এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো আমরা দেখতেছি এখানে আসলে দৃশ্যকল্প দুইটা, একটা হচ্ছে দৃশ্যকল্প 1-এ আমরা একটা পরমাণুর আইসোটপ দেখতে পাচ্ছি যাদের ভর হচ্ছে 16, 17, 18 এবং এই মৌলের আইসোটপের শতকরা পরিমাণ যথাক্রমে মানে কি বোঝাচ্ছে? যথাক্রমে মানে বোঝাচ্ছে যে এগুলোর সিকোয়েন্সটা সমান থাকবে। আচ্ছা, তো দেখো, প্রথমটার পার্সেন্টেজ হচ্ছে 99.76, দ্বিতীয়টার পার্সেন্টেজ হচ্ছে 0.037 আর তৃতীয়টা হচ্ছে 0.203%। আর দৃশ্যকল্প 2-এ দুইটা পরমাণু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়াই যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 আর একটা হচ্ছে জেড যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো আমরা দুইটা দৃশ্যকল্প থেকে দুই রকমের তথ্য পাচ্ছি। আচ্ছা, তো এবারে যাচ্ছি আমরা প্রশ্নে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন যে মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণ কাকে বলে? দেখো 1 নম্বর প্রশ্ন। তো আমরা সংজ্ঞায় বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায়, ফার্স্টে আমাকে তাপমাত্রাটা মেনশন করতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই বস্তুর মোলার দ্রবণ বলে। এই যে এখানে এটা লেখা আছে যে স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। ও হ্যাঁ, যেহেতু মোলার দ্রবণ বলছে তার মানে 1 মোল কথাটা মেনশন করতে হবে। প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে। এখন 1 মোল বলতে কি বোঝানো হয়? ওই বস্তুর গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর। লাইক যদি সালফিউরিক অ্যাসিড বলে তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এইভাবে আর কি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। সংজ্ঞা শেষ। আচ্ছা, যাচ্ছে এবার সেকেন্ড প্রশ্নে। তৃতীয় প্রধান শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন? আচ্ছা, খেয়াল করো তাহলে, তৃতীয় প্রধান শক্তি স্তরে এফ এর মান নেই। কেন নেই? আমরা এটা এল এর মান থেকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো, যে এল এর মান থেকে আমি ধারণা পাবো যে কেন সেখানে আমার তৃতীয় প্রধান শক্তি স্তরে এফ থাকবে না। তো এল এর মান কি? 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে দেখো 0 থেকে 3-1, যেহেতু তৃতীয় প্রধান বস্তু তার মানে আমার n এর ভ্যালু কত হবে? অবভিয়াসলি 3 হবে। n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এই n এর জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম, 3-1। তাহলে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 0 থেকে 2 পর্যন্ত মানে কি? সেখানে 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে। আচ্ছা, তো 0 এর জন্য আমরা জানি যে এল এর মান 0 হলে সেখানে এস আসবে, এল এর মান 1 হলে সেখানে পি আসবে, এল এর মান 2 হলে সেখানে ডি আসবে। কিন্তু এফ কিন্তু আসছে না। তো তাহলে ফাইনাল ফার্স্টে আমরা এই ক্যালকুলেশনটুকু দেখাবো, এই হিসাবটুকু দেখাবো। এরপর আমরা বলে দেবো এইটুকুই যে এন এর মান যদি 3 হয় তাহলে কখনোই এল এর মান 3 পাওয়া সম্ভব নয়। এই যে 3 ক্রস, এটা কিন্তু 3x ভাইবো না, আবার মানে 3 পাওয়া সম্ভব নয় আর কি। এখানে এটাই বোঝানো হচ্ছে যে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কখনোই 3 পাওয়া
পসিবল না। এবং 3 যদি না আসে তাহলে কখনো এফও আসবে না। 3 না আসলে কখনো, কারণ আমরা তো এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, এইভাবে হিসাব করি। তো এই জন্য 3 যদি না আসে তাহলে আমরা কি এল এর মান 3 না আসলে সেখানে এফও আনতে পারবো না। তাই বলা যায় যে এন এর মান যেহেতু 3, এল এর মান 3 যেহেতু সম্ভব না, তাই তৃতীয় প্রধান শক্তি স্তরে 3f পসিবল না। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উদ্দীপকের এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন দেখো এই যে আমাদের এক্স মৌল আছে আর যাদের ভর দেওয়া আছে, 3টা পরমাণুর ভর পাচ্ছি, 3টা পরমাণুর শতকরা পরিমাণ পাচ্ছি। তাহলে আমি একটু যদি তোমাদেরকে দেখাই, দেখো তাহলে এটা কি হবে বলো তো? এই যে প্রথমটার ভরকে কি বলা হয়? পি, তাই না? প্রথমটার ভরকে আমরা কি বলবো? পি বলবো। দ্বিতীয়টার ভরকে আমরা কি বলবো? কিউ, তাই না? আর তৃতীয়টা ভরকে কি বলবো? আর। তিনটাকে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। আচ্ছা, প্রথমটা শতকরা পরিমাণ হচ্ছে কি? এম। দ্বিতীয় শতকরা পরিমাণ কি? এন। তৃতীয়টা শতকরা পরিমাণ হচ্ছে ও। ঠিক আছে, সো পি কিউ আর এম এন ও সকল তথ্যই আমার কাছে আছে। আমরা জাস্ট এগুলোকে এখন ইনপুট আকারে বসাবো আর কি। তো ফার্স্টে আমরা যে দেখো ভ্যালুগুলো নিলাম, পি, এম, কিউ, এন, আর, ও নিলাম। তো এরপরে কি লেখা যায়? এক্স মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে সূত্র কি? পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন প্লাস আর ইন্টু ও ডিভাইডেড বাই 100। জাস্ট মানগুলো বসাও। এই যে পি এর মান, এম এর মান, কিউ এর মান, এন এর মান, আর এর মান এবং ও এর মান বসিয়ে আমরা রেজাল্ট পাচ্ছি 16.003। তাহলে এক্স মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত দাঁড়ালো? 16.003। জাস্ট ভ্যালুগুলো নেওয়া, ক্যালকুলেশন করা, এবং এই ভ্যালুগুলো আমরা কোন জায়গা থেকে পাচ্ছি? এই যে এই ভ্যালুগুলো আমরা এইভাবে পাচ্ছি। এই যে পি এম, যেটা প্রশ্ন দেওয়া ছিল, পি এম কিউ এন আর ও, এইভাবে আমরা পাচ্ছি। দেন এখান থেকে আমরা ফাইনাল অ্যান্সারটুকু কমপ্লিট করে ফেললাম। আশা করতেছি গ এর প্রশ্নে তোমাদের কোনো ঝামেলা নেই। আচ্ছা, যাচ্ছি ঘ এর প্রশ্নে। দেখো ঘ এর প্রশ্নে কি বলেছে, দেখো ঘ এর প্রশ্নে বলেছে যে উদ্দীপকের ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস। এই যে ওয়াই হচ্ছে কে? 19, তার মানে কি? ওয়াই হচ্ছে পটাশিয়াম, আর জেড হচ্ছে 11, তার মানে জেড হচ্ছে সোডিয়াম। তাহলে পটাশিয়াম এবং সোডিয়ামের কথা বোঝানো হচ্ছে। তাহলে বলতেছে যে ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n2 সূত্র মেনে চলে কিনা বিশ্লেষণ করো। এখানে আসলে 2n2 সূত্র মানা হচ্ছে কিনা আমাকে আসলে সেটাই ব্যাখ্যা করতে হবে। কার কার ক্ষেত্রে? সোডিয়াম এবং পটাশিয়াম। যেহেতু y19 হচ্ছে পটাশিয়াম, z11 তার মানে হচ্ছে সোডিয়াম। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি। দেখো ফার্স্টে আসলে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাবো তোমাদেরকে। তো দেখা যাচ্ছে কি, দেখো যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ফার্স্টে আমরা করার পরে আমরা এখানে কি করলাম? হিসাব করলাম। এটা হচ্ছে পটাশিয়ামের 1:2, 2:2, 2p6, 3:3, p6, 4s1। তাহলে পটাশিয়ামের প্রথম কক্ষপথে আছে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা, চতুর্থ কক্ষপথে 1টা। এখন 2n2 সূত্র অনুযায়ী খেয়াল করো, 2n2 সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথ যত n এর মান যদি 1 হয় সেখানে ইলেকট্রন থাকার কথা 2টা। পটাশিয়ামের 2টা আছে, ইয়েস, মানে থাকার কথা, সূত্র অনুযায়ী থাকার কথা 2টা, আছেও 2টা, কোনো ঝামেলা নাই। n এর মান 2 হলে সেখানে থাকার কথা 8টা, পটাশিয়ামের আছেও 8টা, কোনো ঝামেলা নাই। এল এর মান 3 হলে থাকা উচিত 18টা, বাট পটাশিয়াম সিরিয়াল ব্রেক করছে, সে 18 পূর্ণ না করেই কোথায় চলে গেছে? চতুর্থ কক্ষপথে চলে গেছে। অর্থাৎ আমার তো n আগে 3 পূর্ণ হবে, n 3 পূর্ণ হয়ে তারপর তো সে n4 এ যাবে, কিন্তু এখানে n 3 পূর্ণ না হয়ে কোথায় যাচ্ছে? n4 এ যাচ্ছে। ঠিক আছে, তো আপাত দৃষ্টিতে সে 2n2 সূত্রটাকে ফলো করতেছে না। এবারে আসো, যদি আমরা তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন দিতাম তাহলে আমার কাকে কাকে লাগতো? আমার 3s কে লাগতো, আমার 3p কে লাগতো, আমার 3d কে লাগতো। কারণ আমরা জানি যে d 10টি ইলেকট্রন নেয়, তাহলে 2 + 6 + 10 = 18 আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আর কি। ফাইন। তো এখন আমরা কি করতেছি? আমরা 3d কে ইলেকট্রন না দিয়ে, দেখো এখানে কিন্তু 4s এর আগে আমাদের 3d আসতে পারতো, কিন্তু আমরা 3d কে ইলেকট্রন না দিয়ে আমরা কাকে দিচ্ছি? ইলেকট্রন 4s কে আগে দিচ্ছি। 3d কে ইলেকট্রন না দিয়ে আমরা ইলেকট্রন 4s কে আগে দিচ্ছি। এখন কেন আমরা আগে দিচ্ছি? কারণ আমাদের একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে আউফবাউ নীতি। এটাকে বলা হয় আউফবাউ নীতি। সো আউফবাউ নীতি অনুযায়ী আমাদের প্রত্যেকটা যে অরবিটাল, এই যে আমরা যে 3d বলতেছি, 4s বলতেছি, প্রত্যেকটা অরবিটালের n প্লাস l এর মান আছে। তো দেখো 4s এর জন্য n এর মানটা হচ্ছে 4, আর s এর জন্য l এর মানটা হচ্ছে 0। এটা হচ্ছে n এর মান আর এটা হচ্ছে l এর মান। ঠিক আছে, তাহলে যোগফল কত? 4। আবার 3d এর জন্য n এর মান হচ্ছে 3 আর d এর জন্য l এর মান হচ্ছে 2। সো যোগফল কত? যোগফল হচ্ছে 5। তাহলে n প্লাস l এর যোগফল এখানে পাচ্ছি আমরা 4, আর n প্লাস l এর যোগফল এখানে পাচ্ছি আমরা 5। তো
তো এই যে আমরা তাহলে সূত্রটা কি ছিল, যার n+l এর মান বেশি হবে সে পরে ইলেকট্রন পাবে, আর যার n+l এর মান কম হবে সে আগে ইলেকট্রন পাবে। তো এই সূত্র অনুযায়ী, এই সূত্র বা এই আউফবাউ নীতি অনুযায়ী আমরা কিন্তু দেখো 3d কে আগে ইলেকট্রন দিতে পারতেছি না, আমরা ইলেকট্রন আগে দিচ্ছি কাকে, 4s কে। এখন ইলেকট্রন আগে 4s কে দেওয়াতে এটা আসলে 2n² সূত্রের কি হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে। 2n² সূত্রটা এখানে প্রপারলি ফলো করা যাচ্ছে না, বিকজ অফ আউফবাউ নীতি, n+l এর মান যার কম সে আগে ইলেকট্রন পাবে। তাহলে বলা যায় যে পটাশিয়াম মৌলটি, খেয়াল করো, বলা যায় কি পটাশিয়াম মৌলটি 2n² সূত্র মেনে চলে না, পটাশিয়াম মৌলটি 2n² সূত্র মেনে চলে না। আচ্ছা, আমরা তাহলে পটাশিয়ামের ডিসিশন পেয়ে গেছি। এবারে যাচ্ছি আমরা সোডিয়ামের কাছে। দেখো সোডিয়াম কি বলতেছে, 1s2 2s2 2p6 3s1। তাহলে আমরা সোডিয়ামের জানি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, 2n² অনুযায়ী 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, দ্বিতীয় কক্ষপথে ওর 8টা, আর তৃতীয় কক্ষপথে 18টা, তৃতীয় কক্ষপথে ওর 1টা। বাট ওর কাছে আর ইলেকট্রন নাই, সোডিয়ামের কাছে আর ইলেকট্রন নাই, কারণ তার ইলেকট্রন হচ্ছে 11টা, সেই 11টা ইলেকট্রনকে 2n² সূত্র অনুযায়ী বন্টন করে দিচ্ছে, তার কাছে আর ইলেকট্রন নাই। এখন সেই ইলেকট্রন তাহলে কোন জায়গা থেকে দিবে? তো তাহলে বলা যায় যে সোডিয়াম কিন্তু 2n² সূত্র মেনে চলতেছে, তার কোথাও সিরিয়াল ব্রেক হচ্ছে না পটাশিয়ামের মতো। তো যেহেতু এখানে সকল কিছু ঠিক আছে, তাহলে বলা যায় যে সোডিয়াম 2n² সূত্র মেনে চলতেছে, বাট পটাশিয়াম আউফবাউ নীতি ফলো করার কারণে, পটাশিয়াম 2n² যে সূত্র সেই সূত্র মেনে চলছে না। তাহলে আমরা আমাদের ঘতে এই কথাটাই বলবো যে হ্যাঁ, এখানে সোডিয়ামটা 2n² সূত্র মেনে চললেও পটাশিয়াম 2n² সূত্র মেনে চলে না। তো এইটুকু কথা যদি সুন্দর মতো আমরা লিখে দিতে পারি, আশা করি আমাদের যেই অ্যান্সার সেই অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু এই সৃজনশীল প্রশ্নটি শেষ হয়ে গেল। আমি আশা করছি তোমরা সুন্দরভাবে এই অ্যান্সারটুকু বুঝতে পেরেছো। তো আমি তোমাদের প্রতি বলবো যে এই বইটি আসলে সংগ্রহ করে রাখো, সংগ্রহ করে রাখতে পারো কেমিস্ট্রিতে ভালো করার জন্য। কেমিস্ট্রির যাবতীয় যত প্রকার মানে সমস্যা আছে তার সকল কিছুর সমাধান আমরা এই বইয়ে দিচ্ছি, প্লাস সাজেশন বলো। এখন আবার সাজেশন কিন্তু দেখো দুই রকমের, একটা হচ্ছে রোড টু মিশন 100, একটা হচ্ছে রোড টু মিশন সাইক্লোন। সাইক্লোনটা কাদের জন্য? তোমরা অনেকেই আছে খুবই দুর্বল যে স্যার কোনো রকম একটা সাজেশন দেন যেন একটু পড়ে পাস করতে পারি, মানে যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, আইসিইউর মতো, যারা আইসিইউর মধ্যে আছে। তাহলে এই যে যারা আইসিইউর রোগী, এদের জন্য রোড টু মিশন সাইক্লোন, যে অল্প কিছু ম্যাথ যেগুলো একদম আসেই সাধারণত সবসময়, সেইগুলো সেখানে দেওয়া আছে। আর রোড টু মিশন 100 হচ্ছে যারা 100তে 100 পেতে চায়, যারা A+ পেতে চায়, যারা বেশি ভালো করতে চায়, যাদের পড়াশোনার ক্যাপাবিলিটি অনেক বেশি, তাদের জন্য। তো এরকম ভাবে কিন্তু আসলে আমাদের বইয়ের মানে একটা বিষয়ের ফার্স্ট ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই সাজেশন বানানো আছে। তুমি জাস্ট ফলো করলেই ওখান থেকে তুমি আগের থেকে ভালো পজিশনে চলে যাবা। তো আমি আশা করবো আমার শিক্ষার্থীরা এটা ফলো করবে, এটা কিনবে, এবং তারা কেমিস্ট্রিতে আমার থেকে অনেক বেশি ভালো পজিশনে তারা চলে যাবে, আমার থেকেও তারা ভালো মার্কস ক্যারি করবে। তো এই আশা রেখে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। নতুন কোনো সৃজনশীলের পর্ব নিয়ে আবার সামনে হাজির হব। ভালো থাকো এবং সুস্থ থাকো সবাই।